বাবা মার থেকে আমি থাকার সুযোগ পাইনি, মানে আলাদা আলাদাই থাকতে হয়েছে। এটা আবার একটা, তখন দাদু দিদার কাছে থাকতাম। দাদু দিদার থেকে বাবা মা এলাম, সঙ্গে সঙ্গে নরেন্দ্রপুরে ভর্তি হয়ে গেলাম। তারপর 9-10 বছর আশ্রমে। তারপর তো বড় হয়ে গেছি, তখন গোফটোপ হয়ে গেছে। যখন বেরিয়ে তখন তো যাদবপুর আমি খেয়ে ফেললো। ইউনিভার্সিটি, বন্ধু বান্ধব, থিয়েটার, এই সমস্ত নিয়ে আমি ভেসে চলে গেলাম। তারপরে বিবাহিত জীবন এসে গেল, চাকরি এসে গেল। কাজে ওই যে কনসেন্ট্রেটটা আমাকে যদি ইনফ্লুয়েন্স করে থাকে, যেখানে যেখানে আমি ছিলাম তারা করেছে। কারেক্ট। ঠিক সেরকম প্রথম গোড়ার ইনফ্লুয়েন্সগুলো হচ্ছে দাদু দিদা। বিশেষ করে আমার দিদা। অবসর কাটাতাম ঠাকুর বানিয়ে, কাঁথা সেলাই করে, দিদার সাথে পুলি পিঠে বানিয়ে, হ্যাঁ এই সমস্ত দিদা যা করতাম আমি সেগুলো করতাম, সেই কাজগুলো করতাম। দাদু আমার জন্য সব কিনে আনতেন। গুলতি বানাবো, স্বীকার করতে হবে না, গুলতি বানিয়ে সেটা আবার টায়ারের দোকানে গিয়ে সে রাবার কেটে, আর যেখানে টায়ারের যে সিটগুলো হয় রেক্সিনের, সেখানে গুলিগুলো ধরার জন্য গ্রিপ মতন বানানো, যেটা টেনে মারা হবে। আমি প্রচুর এরকম স্বীকার করেছি, কোনোদিন কোনো পাখি মারা যায়নি। হ্যাঁ, এবং মিস করতাম ন্যাচুরালি, অত ছোট বলে। দাদু বলতো লেগেছে লেগেছে, একদম লেগেছে। পাখি নাকি বাড়ি গিয়ে মারা যায়, এটা আমার দাদু বুঝিয়েছিল। লেগেছে, ও বাড়িতে গিয়ে মরে যাবে, তুই চিন্তা করিস না, আমার যাতে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা না হয়। ও ওকে ওকে, আচ্ছা। এটা খুব একটা ইন্টারেস্টিং ছিল, বাচ্চাদেরকে কি সুন্দর বলতো একটা শেখানো, একটা কি সুন্দর, পাখি নাকি বাড়ি গিয়ে মারা যায়। ঠিক তেমনি কিন্তু তোমার যে ভিজুয়ালটা তৈরি হয়েছে সেই মুহূর্তে, ওই কথাটা শুনে একটা পাখি উঠতে উঠতে গিয়ে তার বাড়িতে যাবে, কষ্ট পাবে, মরে যাবে, আমি মেরেছি তাকে। কারণ আমি তো একটা অস্ত্র বানিয়েছি। আমি যে মাটি দিয়ে ঠাকুর বানাচ্ছি, সেই মাটিগুলো গোল গোল করে দিদার উনুনে দিয়ে দিতাম, সেটা পুড়ে যেত, ওটা গুলতির গুলি হতো। পরের দিন যখন ছাই গালা হতো, তার থেকে ওই গুলিগুলোকে বেছে বেছে বার করে নিয়ে আর রোদে শুকিয়ে নেওয়া হতো। কি যে অপূর্ব সুন্দর ভিজুয়াল, আমি শুনলেই একটা ভিজুয়াল দেখতে পাচ্ছি, কি সুন্দর। আমি একবার ইডিয়েটের মতো পুকুরে পড়ে গেছিলাম, মানে এরকম ছোট পাঁচিল ছিল, তার উপর বসে আমি মাছ ধরতাম, প্রচন্ড মাছ ধরতাম। ওটা আমি পারতাম, পাখির মতো মিস হতো না। আচ্ছা, মাছ ধরতাম, এবং মাছ ধরতে ধরতে আমি, তার আগে দিদা জলপরি গল্প টল্প বলেছি। আর সব জলে পোকা আছে না, বর্ষাটা যখন আসে, সেটা ম্যাজিকের মতো। আমি এখনো কিন্তু অতটা উন্মাদনা আছে। এই জলের পোকা ফড়িংগুলো এরম এরম করে জলের মধ্যে, জলের রিং তৈরি হয়, তাতে এসব দুলতো যে জিনিসগুলো, তাতে আমি জলপরি কি ভাবনা ভাবতে ভাবতে ব্যালেন্স চলে গেছিল। আমি ছিপ ধরেছিলাম তো জলে ঝাপাং করে। আর ঠিক আমি যেখানটা মাছ ধরার পারমিশন ছিল, তার ঠিক পিছনটা হচ্ছে দিদার রান্নাঘরের উনুনের ওপরের জানলাটা। আচ্ছা, ঝাম করে কি হলো রে বলে উঠেছে, দেখছি আমি নেই, জলের মধ্যে খাপ 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 করছি, মানে ডুবে যাওয়ার মতো জল না, গিয়ে চুলের মুঠি ধরে তুলেছে। কি মার বুঝতে পেরেছি। আর আমি এটা ঐতিহাসিক, মানে লোকে বলবে মিথ্যে, কিন্তু তা নয়, আমি খুব রোগা ছিলাম। আচ্ছা, এবং রোগা ছিলাম, এবং আমাকে মারবে কোথায় বুঝতে পারতো না ঠিক। আচ্ছা আচ্ছা, আর পিছনে পড়তো মেন মারগুলো, ঠাপ 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 করে বিরাট মার খেলাম। পড়লাম আমি জলপরি খুঁজতে গিয়ে, আর মার খেলাম আমি, বুঝতে পেরেছো তো? একদম। কাজে এইরকম যে এরকম একটা অনবদ্য যে ছোটবেলা, আমি ছোটবেলায় শিখেছি যে ক্যালেন্ডার বছর শেষ হয়ে গেলে ফেলে দেওয়ার জিনিস নয়। কারণ ক্যালেন্ডারের পিছনটা সাদা, ওখানে অনেক কিছু লেখা যায়। আমি দেখতাম দিদা রোজ বেরিয়ে যেতেন লাইব্রেরিতে, রোজ একটা বই আনতেন, পরের দিন ফেরত দিয়ে আর একটা বই আনতেন। 365 দিন 365টা বই আসতো, এবং রোজ রাত্রির ওটা শেষ করতেন সংসারের সব কাজ করে, আর লিখে রাখতেন ওই পুরনো ক্যালেন্ডারের পিছনে এক একটা বইয়ের নোট। কি ছিল মানুষের জীবন অন্য ছিল। হ্যাঁ, মানে ডাইনোসর যদি কিছু থেকে থাকে, খারাপ কিছু থেকে থাকে সমাজে, এটা হচ্ছে এইটা, কিছু করার নেই, আমাদেরকে খেয়ে ফেলেছে এবং আমরা রাজি আছি ওর মুখে মাথা ঢুকিয়ে দিতে। ঠিক। হ্যাঁ, কিন্তু এই যে ছোটবেলা থেকে বড় হওয়া, আমার মনে হয় তাতে কিন্তু চোখ তৈরি হয় হয়তো, যে কারণে হয়তো অন্যরা অন্যরকম দেখছে। এটা কোনো অহংকার নয়, এটা আমি নিজে রিয়েলাইজ করি যে দেখতে পেলাম একটা কিছু।